সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ঈদ আড্ডা প্রোগ্রামে। আমাদের সঙ্গে আছেন আমাদের ব্রিটেনের অনেক গণ্যমান্য আইনজীবীগণ। আমরা এতক্ষণ ওনাদের সঙ্গে ওনাদের পূর্ব ঘটনা নিয়ে এবং ঈদের মজার ঘটনা নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন ওনারা বরাবরই আইনি বিষয় নিয়ে পরামর্শ দেয় এবং মানুষকে আইনি কথাবার্তা বলে এবং আইন নিয়েই আলোচনা হয়। কিন্তু আজকে ওনাদের অন্যান্য প্রতিভা আছে কিনা সেটা আমরা যাচাই করে নিব। সেই সুবাদে প্রথমেই আমি রাজা ভাইয়ের কাছে চলে যাবো। রাজা ভাই, আপনার আমি জানি আপনার অনেক প্রতিভা আছে, আপনি দর্শকের উদ্দেশ্যে কি? আমি দর্শকদের উদ্দেশ্যে আজকে কবি ফরুক আহমেদের পাঞ্জেরি কবিতাটা আবৃত্তি করে শোনাব। প্লিজ, যদি একটু। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি তার টানি ভুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে। একই ঘনসিয়া জিন্দেগানির বাব তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব। অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। বন্দরে বসে যাত্রীরা দিন গুনে, বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শুনে, বুঝি কুয়াশায় জোছনা মায়ায় জাহাজের পাল দেখে। আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তকদিরে, নিরাশায় ছবি এঁকে পথ হারাই দরিয়া সোতারা ঘুরে, চলেছি কোথায় কোন সীমাহীন দূরে। তুমি মাছ তুলে আমি তার টানি ভুলে, একাকী রাতের গান জুলমাতে হেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে, দরিয়া অথই ভ্রান্তি নিয়াছি ভুলে, আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি। দেখেছে সভয়ে অস্ত গিয়াছে তাদের সে তারা শশী। মোদের খেলায় ধুলায় লুটায় পড়ি, কেটেছে তাদের দুর্ভাগ্যের বিস্বাদ সরপরি। সওদাগরের দল মাঝে মোরা উঠায়েছি আহাজারি, ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি, আওয়াজ শুনছি তারি। ও কি বাতাসের হাহাকার, ও কি রোনাজারি ক্ষুধিতের, ও কি দরিয়ার গর্জন, ও কি বেদনা মজলুমের, ও কি ধাতুর পাজরায় বাজে মৃত্যুর জয়ভেরি। পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকটি হেরি, জাগো অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকটি হেরি। দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি। চমৎকার চমৎকার। মানে আইনের পাশাপাশি যে আপনি একজন প্রতিভাবান মানুষ, এটা আজকে প্রমাণ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তারেক ভাই, আপনি কোনো কিছু যদি পারফর্ম করেন। আমি জানি না কতটুকু, মানে যখন কোনো অকেশন আসে এই একটা কবিতাই আমি পড়ার চেষ্টা করি আর কি, দেখি কতটুকু মনে হয়। আবার 17 পংক্তি উল্টাপাল্টা হয়ে যায়। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি রবীন্দ্রনাথের 2 বিঘা জমিটা একটু চেষ্টা করবো আর কি, কতটুকু যতটুকু মনে হয়। 2 বিঘা জমি শুধু ভিগে দুই, ছিল মোর ভুই আর সবিগে চেরিনে। বাবু বলিলেন বুঝিছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে করেছি বাগানখানা, পেলে 2 ভিগে প্রস্থেও দিগে সমান হইবে টানা, অটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জড়িয়া পানি, সজল চক্কে করুণ রক্ষে গরিবের ভিটেকানি। সপ্তপুরুষ জেতায় মানুষ সে মাটি সোনার বাড়া, দন্যের দায়ে বেচিবে সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি,
রাজার হস্ত করে সমস্ত কাঙালের দঞ্চুরি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, চমৎকার চমৎকার, খুবই সুন্দর। মাসুদ ভাই, একটা মজার ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেন, যদি একটা কৌতুক বলতে পারেন। কৌতুক আসলে আমি অত কৌতুক প্রিয় না আর কি, আর অত আমি ওগুলোই শুনতে খুব ভালো পাই আর কি। এই যে 2 বিঘা জমি, ওই যে ফরুক আহমদের পাঞ্জেরি, এগুলো আমাকে অনেক আনন্দিত করে আর কি। অনেক সময় শুনি আর কি, আমি একা একা এমনিতেই শুনি, টেলিভিশনে অনেক সময় ইউটিউবে গিয়ে আমি লাগে ওইগুলা গান টানগুলাই আমার একটু প্রিয় আর কি। আর এইটুকুই আমি আনন্দ বুক করি আপনার সাথে সমান সমান। আমার মনে হয় মঞ্জু আমাদের আমরা শুনবো। মঞ্জু ভাই প্লিজ, আপনি যদি কোনো। আমি তো আসলে কবিতাও জানি না, গানের ভক্ত শ্রোতা, কিন্তু গানের তাদেরও তো ভালো লাগা আছে। তো আমি এখানকার তো সিলেট অঞ্চলের মানুষ বেশি, শাহ আব্দুল করিমের একটা গানের চাল্লান একটু গাই, শোনানোর চেষ্টা করি। তুমি শাহ আব্দুল করিমের না গায়ে যেটা আরো সুন্দর ওইটা সেটা গাও। সিলেটের অঞ্চল কেন বলবে সবাই? শাহ আব্দুল করিম মরমী কবি, শাহ আব্দুল করিমকে খুব ভালোবাসি, সেই জন্য গান শোনাবো। তবে আমি আগে ক্ষমা চেয়ে নিই দর্শকদের কাছে এবং যারা গান জানেন তাদের কাছে, কারণ আমার তো আর তাদের মতো গদ ওইভাবে উচ্চারণ হবে না। কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেমনে রাখিব তোর মন, কেমনে রাখিব তোর মন, আপন গরে বাহাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি, পাড়াপড়শি বাদি আমার, বাদি কাল নদী হায় রে, পাড়াপড়শি বাদি আমার, বাদি কাল নদী, মরম জ্বালা সইতে নারী, মরম জ্বালা সইতে নারী, দিবানিশি কাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। মঞ্জুকে অনেক জায়গাতে নেওয়া যাবে এখন থেকে, আমি বুঝে ফেলেছি। আমরা তো এটা কি জানি বলে যে কারিও কি কি করলে তো ভালো হতো, আপনি তো পারবেন, অসুবিধা নাই। না, আমরা আজকে জানলাম আপনাদের হিডেন প্রতিভা। আপনারা আইনজীবীর পাশাপাশি আবৃত্তি করেন, গল্প করতে পারেন, সুন্দর আবৃত্তি করলেন এবং সুন্দর গান গাইলেন। আমার কোনো একটা চুটকি না হয় বলেন। আমি চুটকিও কি বলবো বলেন? বলেন বলেন বলেন, যে কোনো একটা বলেন। আমার ছোটবেলার একটা মানে ওই প্রথম শ্রেণীর একটা কবিতা আমার সবসময় মনে হয়, ওইটাই বলেন। ওই যে আয় ছেলেরা আয় মেয়েরা যাই, ফুলের বেলা গলায় দিয়ে মামার বাড়ি যাই, মামার বাড়ি জোড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা আমে মধুর রসে রঙিন করি মুখ। এটা আমাদের ওইটা এইটা এই এই এখন আমের সিজন, একদম রঙিন করার সময়, এই ওইটুকুই আর কি। পাকা জামের মধুর রসে, এটা আমাদের জসিমউদ্দিনের কবিতা, এটা আমরা ছোটবেলা পড়েছি আর কি। একটা কোশ্চেন, আমরা এরপরে একটা র্যাপিড কোশ্চেন চলে যাব। একটা কোশ্চেন একটু ভিন্নধর্মী, সেটা হচ্ছে যে আমরা যে ঈদের আমেজ পেয়েছি আমাদের ছোট মানে এই যে বাংলাদেশের শৈশবে, সেই মঞ্জু ভাই একটা জিনিস বলতেছেন, সন্তানরা এখন হয়তো বা ওইটা উপভোগ করেন, কিন্তু অবশ্যই তাদের সাথে আমাদের হিউজ একটা পার্থক্য, কারণ আমরা যেটা পেয়েছি তারা তো আর এটা পাচ্ছে না। তো আমাদের সময়ের যে আনন্দটা অবশ্যই ডিফারেন্ট। একদম 1 মিনিটে যদি কেউ শেয়ার করতে চান, যে
এখনকার মঞ্জু ভাই যেটা বলছে, এখন সন্তানরাও তো ঈদের আনন্দ উপভোগ করে, কিন্তু আমরা যেটা পেয়েছি সেটা তো আর তারা পাবে না। সেটা তো এখন যেটা হয়েছে যে সোশ্যাল মিডিয়া একটা বাড়তি একটা আনন্দের যোগান দিয়েছে, যেটা হয় এখন বাচ্চা যারা একটু বোঝার পরে, বাচ্চা অ্যাডাল্ট সকলের ক্ষেত্রেই যে সোশ্যাল মিডিয়া ছবি তোলা, ছবি দেয়া, ইন্টারেক্ট করা, এটাও কিন্তু একটা বিশাল একটা ইয়ে হয়ে গেছে। প্লাস নতুন একটা কবি সুফিয়া কামালের একটা কবিতা আছে, কবিতাটা আবৃত্তি করছি না, শুধু এই প্রসঙ্গটা, আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন লেখাপড়া করো মেলা, আমরা যখন আকাশের তলে উড়িয়েছি শিশু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি, উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে দিনপুরি আর দেওদানো। চমৎকার। এই যে কথাটার ভেতরে আমাদের দুইটা যুগ, যে আমরা যখন ঘুরি উড়াতাম, তোমরা এখন আকাশে জাহাজ চালাও, আমরা উত্তর মেরু দক্ষিণ মেরুতে তোমরা শুনেছো কি যে সেখানে দিনপুরি আর দেওদানো আছে, আর এখন তোমরা নিজেরা যাইয়া সেখানে দেখে এসছো বরফ কিভাবে গলে যাচ্ছে, এই বরফ গলে গেলে পরবর্তী প্রজন্ম কিভাবে বিপদের সম্মুখীন হবে, সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে, উপকূলীয় অঞ্চল প্লাবিত হবে, তোমরা তা জেনে যাচ্ছ। তাই আমি বলছি যে আমরা যে যুগে মোবাইল ছিল না, আমরা যেখানে যেতাম একজন আরেকজনের মধ্যে গল্প করতাম, এখন 5 জন একসাথে থাকে, কে যে কোথায় আছে, কেউ আমেরিকায় আছে, কেউ অস্ট্রেলিয়ায় আছে, কেউ কানাডায় আছে, তার মোবাইলের ভিতরে পুরা জগৎ, সমগ্র পৃথিবী আমার সামনে। আজ থেকে 100 বছর আগে যদি কেউ বলতো যে তোমার মাকে এখন তুমি মোবাইলে দেখতে পারবা, তাহলে আমার ঘোষণা দেওয়া হতো কি তুমি কাফের হয়ে গেছো, নাহলে মুরতাদ হয়ে গেছো, অথবা তুমি পাগল হয়ে গেছো। এখানে যে এখন যেটা আমাদের সন্তানরা, যেটা আমি যদি আমার ফ্যামিলি দিয়ে বলি যে তারা কিভাবে এনজয় করছে, আমি যেটা দেখি ছোটবেলা আমাদের যে এনজয়মেন্টটা আমরা ছিল ভিন্ন মাত্রার একটা মজা, যেহেতু আমরা গ্রামে বড় হয়েছে। আমি জানি না অনেকে যারা শহরে হয়েছে তাদেরটা ডিফারেন্ট হতে পারে, আমি গ্রামে বড় হওয়ার কারণে আমি ফিল করি, খুব মিস করি, হায় হায় আমার ছেলেরা তো আসলে এই মজাটা পাচ্ছে না। এক্স্যাক্টলি। হ্যাঁ, তারা ইভেন আরেকটা জিনিস থেকে যেটা বঞ্চিত, আমরা অনেক গরু কোরবানি এটা নিয়ে কথা বললাম, কিন্তু আমাদের সন্তানরা কিন্তু এই গরু দেখেই না। এখন এটা বিশাল একটা গ্যাপ তো এখানেই রয়ে গেছে, যে তারা যে তাদের যে এনজয়মেন্টের জায়গাটা, এটাই তারা মিস করছে। যেটা আমরা গরু আসবে, যে মঞ্জু ভাই বললো রাতে কেন দেখেনি, ওনার কষ্ট হয়েছে, কারণ এই ফিলিংসটা সবারই আমাদের ছিল, 2 দিন গরুকে খাওয়ানো নিজ দায়িত্বে, এই ফিলিংসটা সবাই ছিল। কিন্তু এখনকার আমাদের যে জেনারেশন, এই জেনারেশন তারা এটা তো টোটালি এটার ধারে কাছেও নাই। অন্য কিছু এত বললামই না, যে অন্য যে আর জাস্ট নামাজে আনছি, তারা হয়তো দেখছে, তাও আসলে বুঝতে পারছে না। একটা বয়সে যায় তারা হয়তো আরো বুঝবে যখন আরেকটু বড় হবে। তবে রাজা, আমার একটা কথা বলার আছে, যেটা আমি দর্শকের উদ্দেশ্যে কথাটা বলতে চাই। যেমন আমাদের মধ্যে অনেকে, আমি দেশেও কোরবানি দিই, এখানেও কোরবানি দিই, আমাদের অনেকেই আছেন তারা 3টা-4টা কোরবানিও দেশে দিচ্ছেন, বা ওই ফিলিস্তিনে দিচ্ছেন, অন্য কোথাও দিচ্ছেন, কিন্তু এখানে কোরবানি দিচ্ছেন না, এরকম অনেকে আছে। কিন্তু আমি তাদের প্রতি অনুরোধ করব, এখানেও অল্প টাকা খরচ করে একটা কোরবানি দিবেন। এই কোরবানিটা শুধু আপনার সওয়াবের জন্য বা দেখানোর জন্য নয়, আপনার শিশুরা বুঝুক কোরবানিটা কি, হ্যাঁ, শিশুরা, আমি যখন কোরবানির মাংসটা ঘরে নিয়ে আসতেছি একসাথে পুরো একটা খাসি বা একটা গরু বা একটা গরুর একটা অংশ, তখন তাদের মধ্যে অন্য ধরনের একটা ফিলিংস কাজ করে, তারা বোঝে যে কোরবানিটা কি। মানে কোরবানি তো শুধুমাত্র আধ্যাত্মিক ব্যাপার না, এটার রিয়েলিটি আছে, এটার মাংস আমরা খাই, এটার সাথে জীবনের ঘনিষ্ঠতা আছে। তাই আমি দর্শকের প্রতি, যারা কোরবানি করতে চান না এখানে, তাদের প্রতি অনুরোধ, আপনারা যদি কোরবানিতে বিশ্বাস করেন, তাহলে দেশে দেওয়ার সাথে সাথে আফগানিস্তানে, পাকিস্তানে বা বাংলাদেশে বা আপনি সিরিয়া, লেবানন, জর্ডান যেখানেই দেন, 1টা 2টা 3টা আপনি যা পারেন দেন, কিন্তু এখানে আপনাদের যাদের সন্তান আছে তাদের জন্য একটা কোরবানি দিবেন, যাতে তারা বোঝে কোরবানিটা দেখতে কিরকম। আমার একটা ধারণা আর কি, যেটা মঞ্জুও বললেন, আপনারাও বললেন সবাই, গত ধরেন 10-15 বছর যাবত, যেটা আগের কথা বললাম না আর কি, 10-15 বছর যাবত মোটামুটি ইস্ট লন্ডনের স্পেশালি টাউন ব্রেডের এরিয়ার কথা বলতেছি আর কি, একটা ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। যেমন এই যে কুরবানিটা কিন্তু কম বেশ সবাই, সব পরিবারে একটু না একটু দেয়। এই যে মসজিদে, আমাদের তো টাউন ব্রেডে অনেক ঘন ঘন মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেবরা যেভাবে
যে কথাটা আপনি বললেন যে কুরবানি যে দেওয়া বা এটা কার উপরে ফরজ আছে, কার উপরে ওয়াজিব আছে, এগুলা তো ওনারা আলোচনা করেন, তখন ওনারা বুঝতেছেন। বুঝার পরে এই যে মানে বাচ্চাদেরকে দেখানো, ফ্যামিলির সবাইকে জানানো, মোটামুটি একটা সব ফ্যামিলিতে যে আমার কিছু কিছু তো একটা বড় অংশ আত্মীয়স্বজন আছে, আমি দেখি সবাই বুঝে এখন যে আমাদের তো কুরবানি হয়েছে কি না, মানে দেওয়া হবে কি না, বাচ্চারা জিজ্ঞাসা করে। তো গরুর মাংস হোক, বেড়ির মাংস হোক, আর গরুর মাংস নিয়ে আসলে এটা কুরবানির মাংস, আজকে রান্না করছি, তুমি ওগুলা খাবে, তো এটা তার আনন্দ আসে, তারা মোটামুটি একটা ট্রেন্ড চলে আসছে। তাদেরকে একটু ইন্ট্রোডিউস করে, তাদেরকে মোটামুটি একটা প্রচলন চলে আসতেছে। পুরা মাত্রা আসে নাই, মোটামুটি একটা মানে ধারণা আছে আর কি। আচ্ছা, যাক, ধন্যবাদ। আমরা আবার একটু মজার দিকে চলে যাই, মজা করব সবার সঙ্গে, সবার ব্যক্তিগত কিছু বিষয় জানবো, এবং র্যাপিড কোশ্চেনের মধ্যে ছোট ছোট কোশ্চেন থাকবে, আপনি দ্রুত উত্তর দিবেন, এবং সেই উত্তর যে দ্রুত তার সহিত দিতে পারবে তাকে আমরা আজকে চ্যাম্পিয়ন ঘোষণা করবো। তারেক ভাই রেডি? সবাই, মঞ্জু ভাই রেডি? আচ্ছা, ঠিক আছে, রাজা ভাই থেকে শুরু করে, যেহেতু আপনি আমার সর্বডানে। আচ্ছা, ঈদের প্রিয় খাবার? ঈদের প্রিয় খাবার গরুর মাংস। গরুর মাংস। আচ্ছা, ঈদের দিনের প্রিয় কাজ যেটা আপনি সবসময় করেন ঈদের দিন? ঈদের দিনের প্রিয় কাজ হলো আমি গোসল করা, আর হলো সুন্দর জামা কাপড় পরা। আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটু অন্যদিকে যে যাই, প্রিয় খেলা? প্রিয় খেলা আমার ফুটবল। ফুটবল, আচ্ছা। প্রিয় মুভি? প্রিয় মুভি বাংলা সিনেমা। আচ্ছা, একটা নাম বলেন যেটা আপনার এখনো মনে পড়ে। অনেকদিন আগে, যেটা মানে এখন যদি একটু বলি যে ঈদের আর একটা আনন্দের অংশ ছিল ছায়াছবি, বিকালে যে ঈদের দিন ছায়াছবি বাংলাদেশ টেলিভিশনের, এইটা যে কি মিস করি, এবং এটা এখনো ছিল। আমার আসলে ওইরকম স্পেসিফিক কোনো ছবির নাম মনে নেই এই মুহূর্তে। আপনার কোশ্চেন আছে বেদের মেয়ে জোসনা? বেদের মেয়ে জোসনা না, ওই টাইপের না, যেমন ওই যে পারিবারিক ইয়েগুলো ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, যে আমি আমার মজা চলেই বললাম, যাতে আপনারা যদি মনে করতে পারেন কোনো কিছু। আচ্ছা, ঠিক আছে। ঈদের দিনের প্রিয় মিষ্টি কোনটা, যেটা আপনি সেমাই, পায়েস, দুটো থেকে একটা বেছে নিতে বলি? সেমাই। সেমাই, আচ্ছা। প্রিয় শখ যেটা আপনি করেন ঈদ ছাড়াও? এছাড়াও প্রিয় শখ হচ্ছে আমি কবিতা আবৃত্তি করতে পছন্দ করি। যাক, আজকে জেনে গেলাম, জি, ধন্যবাদ। তারেক ভাই, ধন্যবাদ আপনাকে। তারেক ভাই, আপনার ঈদের দিনের প্রিয় খাবার? সেমাই। সেমাই। প্রিয় খেলা? দাবা। দাবা। এবং ঈদের দিনের প্রিয় কাজ যেটা আপনি করতে পছন্দ করেন ঈদের দিন স্পেশালি? ঈদের দিন অন্য সময় দেশে থাকতে পড়তাম, এই যে বিচিত্রা, ঈদ সংখ্যা, সব পত্রিকার ঈদ সংখ্যা একটু পড়তাম একটু সময় পেলে, এই। জি, আচ্ছা। প্রিয় মুভি? প্রিয় মুভি এরকম কিরকম নাই, তবে আগুনের পরশমণি, শ্রাবণ মেঘের দিন, হুমায়ুন আমাদের যে শর্ট ফিল্মগুলো ভালো লাগতো। আচ্ছা, জি। যেহেতু আপনি সেমার কথা বলেই ফেলছেন, প্রিয় হবি, শখ কোনটা আপনার? আমার শখ আড্ডা দেওয়া, টু বি অনেস্ট, বন্ধু বান্ধব নিয়ে, এছাড়া বাইরে কোনো শখ আছে বলে মনে হয় না আমার। ধন্যবাদ আপনাকে তারেক ভাই। আমি মাসুদ ভাইকে চলে যাই। মাসুদ ভাই, আপনার ঈদের দিনের প্রিয় খাবার? সেমাই, অ্যাকচুয়ালি সেমাই আমি খুব পছন্দ করি। এটা তো সকালের নাস্তা। এবং দুপুরের কি পছন্দ করেন? দুপুরে ঈদের দিন যদি ওই গরুর মাংসটাই, বা অথবা এদেশে তো বেড়ির মাংস, যেটা ওইটাই রান্না করলে আমার পছন্দ হয় আর কি। আচ্ছা, আর প্রিয় কাজ, ঈদের দিনের প্রিয় কাজ যেটা আপনি করেন সবসময় ঈদের দিন? অ্যাকচুয়ালি আমি খুব ভোরে উঠে নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, এটা আমার খুব ভালো লাগে। আমি মানে ঈদের দিন নামাজের আগেও আমি কোরআন শরীফ যদি পড়ি, তাহলে আমার বেশি আনন্দ দেয় আমাকে আর কি। এরপরে আমি কোরআন শরীফ মানে নামাজ পড়বো, এরপরে জামা কাপড় পরে একটু নিচের দিকে হাঁটাহাঁটি করবো, ছেলেমেয়েদেরকে ডাকবো সবাই উঠছে কিনা। আমার একটা খুব খুশি লাগে আর কি, যে ঈদের দিন আসছে, সবাই আগে দেবে। প্রথম জমাতে নামাজ পড়া, এটা ব্যতিক্রম হবে না আমার, ইনশাল্লাহ। আমি প্রথম যেখানে হবে ওই নামাজ জমাতে পড়বো। আচ্ছা, প্রিয় খেলা? আমার প্রিয় খেলা বলতে আমার এখন হয় না আর কি, এটা আর্লি আমি লং টেনিস ভালো পাইতাম, আর আমার একটু ব্যাডমিন্টন একটু ভালো লাগে আর কি। আচ্ছা, ভেরি নাইস। প্রিয় মুভি যেটা? মুভি অ্যাকচুয়ালি আমি না হুমায়ুন আহমেদের, এই যে তারেক বলল, হুমায়ুনের কিছু নাটক আছিল আমাদের, একটা নাম বলে না এই মুহূর্তে নাম মনে পড়ছে। বহুব্রী যে আছে, তো ওই হুমায়ুন না, ওই বহুব্রীটাই আমার খুব ভালো লাগতো। আচ্ছা, ঠিক আছে। প্রিয় শখ যেটা আপনি সবসময় করে থাকেন মানে ঈদ ছাড়াও? তো আমাকে রবীন্দ্রসঙ্গীত আমি খুব ভালো পাই, নজরুল গীত আর রবীন্দ্রসঙ্গীত দুইটাই আমার খুব প্রিয় আর কি। আমি
আমি ঘন্টার পর ঘন্টা শুনতে পারি। মাসুদ ভাই কিন্তু একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতো। আমি এত সম্মানীয় শুনতে পারি আর কি, আপনি বিশ্বাসও করতে পারবেন না। সবাই আমার উপরে বিরক্ত হয়ে যাবে, কিন্তু আমি একটার পর একটা আমরা 2 লাইন, আপনার কোশ্চেন শেষ, আপনি শুধু যদি 2 লাইন আমাদের জেনে গেলাম। কেউ ভুলে না, কেউ ভুলে না, এই গানটাই ধরেন, প্লিজ। ডাক শুনেও যদি কেউ না আসে তবে একলা চলো, এই ধরনের গান আমি খুবই ভালো পাই আর কি। আমি বলতে অ্যাকচুয়ালি আমি গাইতে পারি না, কিন্তু আমার শুনতে মানে আমি খুব বড় একজন শ্রোতা, এইগুলা আর বলবো না। চমৎকার, ধন্যবাদ আপনাকে। মঞ্জু ভাই, আপনার ঈদের প্রিয় খাবার? প্রিয় খাবার হচ্ছে রুটি এবং মাংসের ঝোল, সকলের নাস্তা, সকালের নাস্তা। আর দুপুরের কোনটা প্রিয় আপনার? দুপুরে একদম পেট পুরে মাংস খাওয়া, গরু আর খাসি যেটাই দেয়। ঈদের দিনের প্রিয় কাজ? প্রিয় কাজ হচ্ছে আতর মেখে পাঞ্জাবি পরে মসজিদে যাওয়া। মাশাআল্লাহ। প্রিয় খেলা? আগে ছিল ফুটবল, এখন ক্রিকেট। আচ্ছা, প্রিয় মুভি যেটা আপনি? প্রিয় মুভি পুরনো দিনের বাংলা ছবি হারানো সুর, সাগরিকা, পথে হলো দেরি, দেনা পাওনা, এখনো দেখি, 3 বার দেখি, 4 বার দেখি, এখনো দেখি। প্রিয় হবি যেটা আপনি সবসময় করতে পছন্দ করেন? প্রিয় হবি হলো গান শোনা এবং একটু লেখালেখি করি। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাদেরকে। চ্যাম্পিয়ন ঘোষণা করতে ডিফিকাল্ট হয়ে যাবে, মানে প্রত্যেকেই কি তো দ্রুততার সহিত এই আনসার দিয়ে, আমরা সকলেই চ্যাম্পিয়ন। তারা কি ডিক্লেয়ার করে দিচ্ছে? তাহলে আমি বলে দেই আমরা সবাই রাজা, আমাদের এই রাজা। জি, আজকে আপনারা প্রত্যেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ইকরা বাংলার পক্ষ থেকে। বিদায় বেলায় আপনারা যদি কোনো কিছু শেয়ার করতে চান বা কোনো অপিনিয়ন রাখতে চান আমাদের দর্শকের উদ্দেশ্যে, বা আপনাদের ব্যক্তিগত কোনো অপিনিয়ন? আমার সকলের প্রতি একটা আবেদন যে আমরা যারা আছে এখানে, আমি মনে করি সবাই বাংলাদেশে যারা অনেকের চেয়ে ভালো অবস্থানে আছে, সুতরাং যারা ডিসঅ্যাডভান্টেজ আছে, বাংলাদেশে কষ্টে আছে, তাদের জন্য লুক আফটার করবো। আর এদেশেও যদি আমরা জানি যে কেউ একা আছে, বয়স্ক মুরব্বী কেউ নাই, ঈদে পার্বণে যদি খোঁজখবর নেই বা অন্য সময় যদি খোঁজখবর নেই, এই দুইটা অনেক মানুষ আছে আপনি দেখতেছেন, হুট করে দেখতেছেন তাকে দেখা যাচ্ছে না, তাহলে তার খবরটা নেওয়া উচিত। অনেক সময় আছে আমরা জানি না তার ফ্যামিলি আছে কি না, সুতরাং আমরা অন্য সময় নিব, ঈদের সময়ও নিব, বিশেষ করে লোকটা কোথায় আছে, আদৌ ভালো আছে কিনা, পরিচিত লোকজন, এই জিনিসটা খেয়াল করবো। আর দেশে যারা ডিসঅ্যাডভান্টেজ গরিব মানুষ আছে তাদেরকে সহায়তা করবো আর কি, এই বিষয়টা আমার কাছে মানে সকলের কাছে অনুরোধ থাকলো আর কি। আমার একটা কথা হলো, যেটা আমরা যে নেইবার্স যে অধিকার রয়েছে, আমরা যে ঈদের সময় এটা অ্যাটলিস্ট আমরা যেটা বাংলাদেশে করতাম, বাটোয়ার মাংস যেটা আমরা দিতাম, এরকম যদি এখানেও এটা প্রচলন করা যায়, আমাদের যদি লোকজন যারা কোরবানি দেয়, আমরা নট অনলি আমাদের নিজের ধর্ম লোকের কাছে, প্রতিবেশী কাছেও কিছু দেওয়া যায়, এটা একটা আমাদের উপঢৌকন হিসেবে যে আমরা কোরবানি দিচ্ছি, এটা একটা বিভিন্ন অর্থে এটাকে আপনি নিতে পারেন। এটা আমাদের একটা কালচার এবং ধর্মীয় প্রচার হতে পারে, আমি মনে করি এটা হলে ভালো। আমি অভিভূত ওই দুইজনের কথাই শুনে আর কি, মানবতার জয় গান যেটা আর কি, আমরা তো আসলে অনেক তুচ্ছ তাচ্ছিল্যভাবেই আমাদের নিজেদেরকে ভাবি, কিন্তু এই যে মানবতার কথাটা ওনারা বললেন, যে সময় আমি নিজে একা একাই ভাবি, আমি অনেক কষ্ট পাই মানুষদেরকে দেখে, অনেক অবস্থাতে আমি চেষ্টা করি আমার নিজের অনুভূতিটা প্রকাশ করার জন্য। আর এটাই আমার মনে হয় মানুষ হিসাবে সবচেয়ে উত্তম, এবং আল্লাহর কাছেও বোধহয় ওইটাই সবচেয়ে উত্তম হিসাবে ধরা হবে আর কি, মানুষকে যদি কিছু সম্মান করে আর কি। আপনারা দুজন কিন্তু একটা বিষয় শেয়ার করেছেন, তারেক ভাই এবং মাসুদ ভাই, যেটা আপনাদের অঞ্চলে প্রচলন ছিল যে হিন্দু পরিবার বা অন্য ভিন্ন ধর্মাবলম্বী যারা ছিল তারা বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতেন। এটা কিন্তু সুন্দর একটা, খালি তা না, আমি যদি এখনো বাড়িতে যাই, মানে মাশাআল্লাহ ওরা সবাই আসবে আমি জানি, কিন্তু আমার একটা ব্যবস্থা থাকে আমার সব সময়, আমার কথা শুনলেই ওরা নিয়ে আসবে, কি আপনাকে বললেই তো ঈদের দিন সবাই আসবে, কেউ মুরগি নিয়ে আসবে, কেউ পাখি নিয়ে আসবে, কেউ কবুতর নিয়ে আসবে, আমি আসছি বিদায়। তো আমি জানলাম কেউ মাছ মারে, তো মাছটা বলা যেগুলো মাছ বলা আছে, তো আমার তো একটা দায়িত্ব আছে, তো আমি বললাম যে আমি আমার একবার যাই ওদেরকে, নাহলে বললাম সবাই আসার জন্য, আমার যেটুকু যেভাবে হোক আমার যেটুকু করার আমি চেষ্টা করি ওদেরকে নিয়ে সবাই যেন থাকতে পারি আর কি। ওরা যারা আছে আমাদের একটা খুশি লাগে, আর আমার কাছে খুবই ভালো লাগে, আমার ভাই বোন সবাই গেলেও করে এটা এই সময়। নিশ্চয়ই আপনিও ওনাদেরকে ওইভাবে আদর করেন বা কেয়ার করেন। জি, ধন্যবাদ। মঞ্জু ভাই, আমি বলবো যেটা যে আমাদের রিলিজিয়াস সেক্রিমেন্ট এবং যে আমাদের হেরিটেজ, মুসলমান সমাজের যে একটা হেরিটেজ, লং হেরিটেজ কোরবানি, আমি বলবো আমাদের ছেলে সন্তানদেরকে যেন আমরা এই হেরিটেজটাকে ধরে রাখার জন্য উদ্বুদ্ধ করি, আমরা যেন তাদেরকে আমাদের সাথে একাত্ম হয়ে এই
অনুষ্ঠানটা করার জন্য। এটা শুধু রুসুম না, এটার যে অন্তর্নিহিত তাৎপর্য, এটার দিকে যেন আমরা আমাদের সন্তানকে, আমাদের পরিবারকে নিয়ে আসতে পারি, যাতে সময়ের প্রেক্ষাপটে আমরা যখন থাকবো না, তারা যেন এই রীতিটা, রেওয়াজটাকে বয়ে নিয়ে যায়। আরেকটা কথা আমি যদি অ্যাড করি, সেটা হচ্ছে আমরা শুধু স্যাক্রিফাইস, গরু বা বিভিন্ন পশু স্যাক্রিফাইস না করে আমাদের মনের ভিতরে যে কলুষতা আছে, আমরা যে আমাদের যদি কোনো ইয়া থাকে সেটাকেও কোরবানি দেওয়া উচিত। আমাদের ভালো দিকটাকে বের করে নিয়ে আসা, আমাদের খারাপ দিকটাকে কোরবানির ইয়াটা জারি রেখে আমরা যত পুরাটা বছর যেন আমরা স্যাক্রিফাইস করতে পারি ফর দ্য সেক অফ বেটারমেন্ট অফ দ্য সোসাইটি, এবং আমরা মানুষের জন্য করতে পারি, নিজের ভালোত্বটা যাতে প্রকাশ করতে পারি, এটা আমার মতে করা উচিত। না, আপনি যেটা বলছেন, আমি সময় আছে, আমি একটু অ্যাড করে দিই। ওই যে বললাম আমরা যে ধর্ম আমাদের কিন্তু সময় বা এখনো যেটা আছে, আমি আমাদের অঞ্চলে আমি দেখেছি ধর্মের এত একটা প্রবলেম নেই যে আরেকজন ধর্ম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা তো আমি আমার মাঝে মাঝে আর কি আমি একবার চিন্তা করি, তো আমরা তো সবাই তো মিলেমিশে চলছি, আমাদের তো কোনো একটা প্রবলেম হচ্ছে না। কিন্তু কোথায় কোথায় যেন মাঝে মাঝে শোনা যায় যেন আমাদের অনেক প্রবলেম হয় সাম্প্রদায়িকটা। কিন্তু আমার অত দুঃখ আসে, আমরা তো সারা বাঙালি বলি আর আমরা বাংলাদেশি বলি, আমাদের তো সংস্কৃতি এবং আমাদের তো বেড়ে উঠাই তো সব ধর্মের লোকের মধ্যে দিয়ে, সবার সাথে একটা সহানুভূতি। আর এখানে কি আছে, ওর খাওয়া মানে খাচ্ছে, আমি আমার খাওয়া খাচ্ছি, আমার জামা আমি পরছি, ওর জামা পরছে, তাইলে সংঘাতটা কোথায়? তো আমার খুব ভালো লাগে সবার সাথে মিলেমিশে যে মানে কুশলাদি জানা, ওই কাকা আছে, দাদা আছে, চাচা আছে, আন্টি আছে, সবাই যেন মিলেমিশে থাকে, এটাই আমার আরো বেশি খুশি লাগে, আর ঈদের সময় আরো বেশি ভালো লাগে আর কি। এক্স্যাক্টলি। তাহলে আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন আমাদের অনুষ্ঠান ঈদ আড্ডা। আমাদের আইনজীবীরা বরাবরই আইনি পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু আজকে আপনারা উপভোগ করলেন ওনাদের ব্যক্তিগত জীবন এবং ঈদ আনন্দ ওনারা শেয়ার করলেন। আগামী পর্ব দেখার অথবা যে কোনো আইন বিষয়ক প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।